ছাত্রদল যুবদল যদি আমার উপর কিছু করে বা আক্রমণ করে তাহলে আমার কি করার থাকতে পারে। এই আন্দোলন সংগ্রামের পর বিএনপি ক্ষমতায় এসে বিভিন্ন জায়গায় প্রশাসনে বিএনপির লোক বসিয়ে দেওয়া শুরু করলো, মানে অটো সিস্টেমে 25 কোটি গাছ লাগিয়ে ফেলবো। কোথায় লাগাবেন? জায়গাটা কোথায়? লজিক্যাল স্টেটমেন্টই না, সেই গাছ লাগানো তো শুরু হচ্ছে না। একজন জার্নালিস্ট হিসেবে আপনার কাছে আমি জানতে চাই, একটা উদ্বোধন করা হয়েছে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে ঢাকঢোল পিটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে জনাব তারেক রহমান খাল খনন উদ্বোধন করেছে। তারপর 1 ইঞ্চি এগিয়েছে উদ্বোধনের পর খবর নিয়ে দেখেন। আমি আপনার মাধ্যমে আমার এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, বাট এখনো কার্যক্রম শুরু হয়নি। এক্স্যাক্ট, আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল সেটা কোন সংবিধানে ছিল, কোন ধারায় ছিল, কোন আইনে ছিল? আর্টিকেল 39 সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই বাক স্বাধীনতার তো নিশ্চয়ই একটা সীমাও আছে। আপনি কি সেই সীমা অতিক্রম করছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, যেটা খুব কঠিন প্রশ্ন, গরম প্রশ্ন, সেটা হচ্ছে গতকালকে আমার বক্তব্যের একটা শব্দকে কেন্দ্র করে নানাবিধ আলোচনা শুরু হয়েছে, আলোচনা এবং সমালোচনা। আপনি যেটা বললেন যে সরকার দলের একটা পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, সরাসরি সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানা যায় নাই, এবং একইভাবে আর্টিকেলের কথা বললেন, বাক স্বাধীনতার কথা বললেন। দেখুন, আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে আমি এই মুহূর্তে বিরোধী দলে আছি। আমি রাজপথের মানুষ, সংসদের মানুষও না। তো আমি রাজপথের পালস বুঝে, জনগণের পালস বুঝে, জনগণ যেটা শুনতে চায় আমাদের মুখে সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত। আপনি ওই যে ইন্ট্রোতে নির্বাচনী প্রচারণার কথা বলছেন, তখনও তো আমার নানাবিধ শব্দ নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়েছিল, কিন্তু তখন আসলে এত ইফেক্ট দেখা যায়নি গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে। গতকালকের আর নির্বাচনকালীন শব্দগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নাই, কিন্তু গতকালকে এত বড় হয়ে গেল কেন? এত বড় হয়ে গেল কারণটা হচ্ছে এই সময় একটা ক্ষমতাসীন সরকার আছে, যেটা নির্বাচনের পূর্বে ছিল না। এই কারণে তখন এত বড় করে দেখা হয়নি। এখন একটা ক্ষমতার একটা আলাদা গরম আছে। আপনি যেমন আমাকে হট সিটে বসিয়েছেন, এরকম ক্ষমতার হট সিটটা আসলে অনেক হট। তো ওই জায়গাটার থেকে প্রতিক্রিয়া আসছে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় বাংলাদেশের মতো দেশে ওই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা তো আসলে পাইনি, যে সেখানে আমি আমার কথাটা বলতে পারবো, আরেকজন আমাকে নিয়ে বলতে পারবে। এই জায়গাটা তো বোধহয় সৃষ্টি করতে পারিনি দেখেই এত আলোচনা সমালোচনা বলে আমার মনে হচ্ছে। নতুবা এটা আসলে এত বড় করে দেখার মতো কিছু না। আপনি রাশেদ প্রধান, আপনাকে প্রশ্ন করেছেন রাশেদ খান। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আপনাকে উদ্দেশ্য করে, আপনি সকল লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছেন। আপনার বিরুদ্ধে ছাত্রদল অথবা যুবদল কোনো অ্যাকশন নিলে আপনি কি করবেন? এমন একটা প্রশ্ন আপনাকে করেছে। সেম প্রশ্ন আমিও করছি, কি করবেন? আমি কিছুই করব না। আমার কি করার আছে? আমি তো আগেই বলেছি, আমি ইভেন পার্লামেন্টেরও সদস্য না, আমি রাজপথের মানুষ। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাশেদ খান আর আমি পাশাপাশি ছিলাম। আমাদের দুইজনের নামই রাশেদ। উনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে ওই সময়। পরবর্তীতে দুইজনের মেরুকরণ দুই রকম হয়েছে। এখন উনি ওনার পোস্টের মাধ্যমে অথবা স্ট্যাটাসের মাধ্যমে ছাত্রদল যুবদল যদি আমার উপর কিছু করে বা আক্রমণ করে তাহলে আমার কি করার থাকতে পারে? কারণ উনি তো এখন সরকার পক্ষের মানুষ আর আমি তো রাজপথের মানুষ। আমার কিছুই করণীয় নাই। আমার সাথে প্রশাসনও নাই, পুলিশও নাই, আমার সাথে জনগণ আছে। জনগণ সহানুভূতি জানাতে পারে, সেটাই হবে। আর সেইখান থেকে যদি আহত হই তাহলে চিকিৎসা নিতে হবে। যদি নিহত হয়ে যাই তাহলে তো চলে গেলাম আল্লাহর দরবারে, তাহলে তার বলার কিছু নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, সত্য কথা বলতে যে যদি এখন ছাত্রদল যুবদলের আক্রমণের শিকার হতে হয়, অথবা রাশেদ খান যদি তাদেরকে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে যাও আক্রমণ করো, তাহলে আক্রমণের শিকার হতে হবে। এর বেশি আমার কোনো কিছু করার নাই। তবে আমি যেটা বলতে চাই, আমি সত্য কথা বলতাম, এখনও বলি, ভবিষ্যতেও বলবো। এটার জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি। হাসিনার আমল থেকেই তো প্রস্তুত আছি। কারণ আমার এই লাইনটা সবসময় মনে পড়ে, জুলাই গণ অভ্যুত্থান 19 তারিখ। ওই সময় আমার ডান পাশের মানুষটা সরাসরি গুলি খেয়ে পড়ে মারা গেল। আমার সামনে একটা ছোট্ট পথশিশু মারা গেল। ওই দিন আমারও মারা যাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। সো মৃত্যু ভয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে, ওই জায়গাটাতে আমি আর বিশ্বাসী না। এক সময় আসলে আশঙ্কা জাগতো, এটা কি বলবো নাকি বলবো না, একটু হলেও জাগতো, অস্বীকার করবো না। এখন আর এই জিনিসটা কাজ করে না, কারণ আমি জানি আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন কাটাচ্ছি।
তো এই কারণে এই ভয়গুলো কাজ করে না এখন। না, 24-এর যে গণ আন্দোলন, এই আন্দোলনের পরে ফ্যাসিজমের পতনের পরে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশ আমরা পেয়েছি কিনা এটা নিশ্চয়ই জনগণ যাচাই বাছাই করবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, এরপরে যে সরকার গঠন হলো তার 2 মাস অতিবাহিত হয়েছে। আগের যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা যে উপদেষ্টা পরিষদ ছিল, অন্তর্বর্তী সরকার, এইটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রয়েছে। আপনারা 11 দলীয় জোট ছিলেন, বিরোধী দলের এখন আপনারা আসন পেয়েছেন, আপনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু এই আন্দোলনের পর যে সরকার গঠন হলো তাকে তো একটা ন্যূনতম সময় দিতে হবে। সে সময়টা আপনারা দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করছেন, নাকি সমালোচনা করে তাদেরকে পিছিয়ে দিচ্ছেন বা আরেকটা আন্দোলনের হুমকিও দিচ্ছেন? না, সুন্দর প্রশ্ন। আসলে জনগণেরও জানার অধিকার আছে। দেখুন, নির্বাচিত হয়ে আসার পর এই নির্বাচিত সরকার যেভাবেই নির্বাচিত হোক, সেটা ম্যানেজ ভোট হোক অথবা মেকানিজম হোক, যেটাই হোক, নির্বাচিত তো হয়েছে। নির্বাচিত হওয়ার পর এই বিএনপি সরকারের একই দিনে 2টা শপথ গ্রহণ করার কথা ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমি সংসদ সদস্য হব, আরেকটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমাকে এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে হবে। তো শপথ গ্রহণের প্রথম দিনই তো বিএনপি সরকার 70% মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছিল তাদের সাথে বেইমানি করেছে। তো এখন সেই জায়গাটাকে তাদেরকে আমি কি সহযোগিতা করতে পারি? আমি কি তাদেরকে এটা বলতে পারি যে আপনারা যে নতুন করে স্বৈরাচার হতে চাইছেন বা নতুন ফ্যাসিজম সৃষ্টি করতে চাইছেন, এখানে আমাদের সমর্থন আছে? অবশ্যই না। তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। আপনি খেয়াল করবেন, সংসদে বিরোধী দলীয় নেতা যারা রয়েছে 11 দলীয় ঐক্যের, তারা কিন্তু আলোচনার মাধ্যমে বারবার অনুরোধ করেছে, এখনও করছে, যে সংস্কার পরিষদ যেটা গঠন হওয়ার কথা ছিল সেখানে শপথ গ্রহণ করুন, আসুন আমরা জুলাই সনদটাকে প্রপারলি বাস্তবায়ন করি। এখন বিএনপি সেটা করতে রাজি না। এই সময় হয় আমাদেরকে আপোষ করতে হবে স্বৈরতন্ত্রের সাথে, অথবা আন্দোলন সংগ্রামে যেতে হবে। তো সেটারই 2টা পার্ট। একটা সংসদে, যারা সংসদে আছে তারা সংসদে বক্তব্যের মাধ্যমে রাখছেন, আমরা যারা সংসদে নাই আমরা সংসদের বাইরে আন্দোলন সংগ্রাম, রাজপথে, সেমিনারে, লিফলেট বিতরণে, গণসংযোগের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছি। জনগণকে জানাচ্ছি যে আপনারা যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটাকে কিন্তু বিএনপি গ্রহণ করে নাই, বেইমানি করা হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারেক রহমান সাহেব নিজেই কিন্তু বলেছেন যে জুলাই সনদে যে ধারাগুলো আছে তার প্রতিটি আমরা বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন করার জন্য তো ন্যূনতম একটা সময় দিতে হবে, সে সময়টা কি আমরা দিচ্ছি? বাস্তবায়ন করার প্রক্রিয়া ছিল হচ্ছে শপথ গ্রহণের মাধ্যমে। আচ্ছা, সেই শপথ গ্রহণটাই তো করা হয় নাই। তো আপনি যদি শপথই গ্রহণ না করেন তাহলে আপনি বাস্তবায়ন করবেন আপনার ইচ্ছা মাফিক। যেভাবে করে আমরা কমিটেড ছিলাম, সকল রাজনৈতিক দল 8.5 মাস ধরে বৈঠক হয়েছিল ঐক্যমত্য কমিশনে। নির্বাচন হওয়ার আগে বিএনপির একটা নেতাও তো বলেনি আমরা গণভোট মানি না, গণভোটের প্রয়োজন নাই, গণভোটে আপনারা ভোট দিয়েন না, শুধু ধানের শীষকে দিয়েন। একটা নেতাও বলেছে? বলে নাই। বরং আমরা জনাব তারেক রহমানের মুখে একবার শুনতে পেয়েছি আপনারা দয়া করে হায়ের পক্ষে ভোট দিবেন। বগুড়ার জনসভায়, রাইট, জনসভায় ওপেন বলেছিল। তো তাহলে জনাব তারেক রহমান তো হার পক্ষে আহ্বান জানিয়েছে, হ্যাঁ ভোটটা কোথায় দিবেন? গণভোটে। তাহলে এখন আপনি এসে বলছেন আমি গণভোট মানি না, গণভোট অধ্যাদেশ মানি না, গণভোটের সংবিধানে নাই, তাহলে তো আপনি সরাসরি বিট্রে করেছেন। আপনাকে যে সময় দিব অক্ষরে অক্ষরে পালন করবেন, কিসের উপর বেস করে? আইনের উপর, সংবিধানের উপর, গণভোটের সাথে না, মানে গণভোটকে মেনে নিয়ে না। এটা তো আপনি নির্বাচনের আগে একবারও বলেননি জনগণকে। কেন বলেননি? আমাদের বর্তমান স্পিকার নির্বাচনের পর মুখ ফসকে হোক, ভুল করে হোক বলে ফেলেছে কিন্তু যে তখন গণভোটে রাজি না হলে নির্বাচন পিছিয়ে যেত, আমরা এই কারণে রাজি হয়েছি। তার মানে আপনি তো সরাসরি প্রতারণা করেছেন। এই প্রতারণার জবাবদিহিতা তো আপনাদের করতে হবে, আপনারা করছেন না। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল সেটা কোন সংবিধানে ছিল, কোন ধারায় ছিল, কোন আইনে ছিল? সেইটাকে যদি আমরা রেসপেক্ট করি, স্যালুট জানাই, তাহলে এখন কেন মেনে নিতে পারছি না? এটাই তো স্বৈরতন্ত্রের লক্ষণ। সংবিধানের ধারায় তো অনেক কিছুই ছিল না, কিন্তু তার অনেক কিছুই হয়েছে। এখন সংবিধান তো জনগণের প্রয়োজনে, জনগণের প্রয়োজনের জন্য যদি সংবিধান সংস্কার করতে হয় তাহলে তো নিশ্চয়ই আইন প্রণেতারাই সেটা করবেন। সেটা নিয়েই তো এখন বিতর্ক তৈরি হচ্ছে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় থাকি যে আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এই রাজনীতি বা এই নির্বাচন। যদি ছোট্ট করে বলেন, এই যে 2 মাসের সরকার কেমন দেখলেন, আপনার পর্যবেক্ষণ কি? এবং প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা পরিষদ বা ওনাকে যারা তথ্য সরবরাহ করে তাদের নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? 2টা প্রশ্ন, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে আমি
একটা নিয়ত করেছিলাম, সেই নিয়তটা আমাকে ভেঙে ফেলতে বাধ্য হতে হয়েছে। আমি নিয়ত করেছিলাম যে কোনো সরকার গঠন করার পর একটা টার্ম আছে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে হানিমুন পিরিয়ড, 100 days। তা আমি চিন্তা করেছিলাম 100 দিন দেখব, তারপর আমি প্রথম মুখ খুলবো সরকার ভালো করছে না খারাপ করছে। সরকার আমাকে বাধ্য করলো প্রথম দিনই মুখ খোলার জন্য, যখন তারা শপথ নিল না। শুরুতেই তো বেইমানি। আচ্ছা, এরপরে এত দ্রুত সব কিছু ঘটতে থাকলো। আপনি খেয়াল করে দেখবেন, সর্বপ্রথম যেটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগলো সেটা হচ্ছে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন জায়গায় এই যে আমরা ভোটের অধিকারের জন্য এতদিন ধরে লড়াই সংগ্রাম করলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংগ্রাম আন্দোলন পরিচালনা করেছিলাম। তো সেই আন্দোলন সংগ্রামের পর বিএনপি ক্ষমতায় এসে বিভিন্ন জায়গায় প্রশাসনে বিএনপির লোক বসিয়ে দেওয়া শুরু করলো, মানে অটো সিস্টেমে। ওই শেখ হাসিনা যেমন ওই যে অটো পাস করায় দিত, তো তারেক রহমানের সরকার এসে অটো প্রশাসনের লোক বসানো শুরু করে দিল। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এর পরপর আমি দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বললো যে মব সংস্কৃতি, মব কালচার রাখা হবে না, বলা মাত্রই দেখলাম মব শুরু হয়ে গেল। ইউনিভার্সিটির ভিসি পরিবর্তনে তারা মবের আশ্রয় নিল, মব সংস্কৃতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা ছিল বিসিবি, এখন সেটা আমি বলতে বাধ্য হচ্ছে এটা বিএনপি ক্রিকেট বোর্ড, ওটা সংক্ষেপ করলেও বিসিবি হয়। নেতাদের পুত্র এবং সহধর্মিনী দিয়ে, এইটাও তো একটা মব কালচার। আগের কমিটিকে আপনি যেই পদ্ধতিতে ভাঙলেন এবং অ্যাডহক কমিটি ঘটনা মানে করলেন, এটাও মব কালচার। এরপর আপনি দেখুন চারপাশে বিভিন্ন রকমের মবের আলামত দেখা যাচ্ছে। হাসনাতের উপর আক্রমণ হচ্ছে, আমি জানি না হয়তো এখন আমার উপরেও আক্রমণ আসবে, কারণ আমাকে তো বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। পীর সাহেবকে হত্যা করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে তৌহিদি জনতার নামে। তো মব কালচার তো আরও বেড়ে গেছে আমার কাছে মনে হয়। তো সরকার তো এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী যার কাজ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে, উনি ওই অংশটা বাদ দিয়ে আইন বিভাগ নিয়ে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসাবে এই কাজগুলোতে বেশি মনোযোগ দেওয়া শুরু করেছেন। কেন আমি জানি না। তো এই জিনিসটাও আমার কাছে বেশ খারাপ লেগেছে। এবং আপনি খেয়াল করবেন, একটু আগে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলাপ করছিলাম, এর বাইরে কিন্তু সরকার সংস্কারের জন্য আরেকটা অবস্থা সৃষ্টি করেছিল। সংস্কারের জন্য দুইটা পথ ছিল, একটা জুলাই সনদ যেটা আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, আরেকটা হচ্ছে অধ্যাদেশ। বিভিন্ন রকমের অধ্যাদেশ কিন্তু সরকার করে গেছে। এবং সেখানে আপনি বেছে বেছে বিএনপি সরকার, যেই বিএনপিতে সবচেয়ে বেশি মানুষ গুম হয়েছে, সেই বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, গণভোট অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, পুলিশ অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সেই অধ্যাদেশও বাতিল করে দিতে চায়। তো একটা সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিজম সৃষ্টি করার জন্য নিজের পক্ষে যেই আইনগুলা দরকার হয়, সেই সব কিছুতেই বিএনপির আপত্তি। আর বাকি সবগুলো তারা পাশ করিয়ে দিয়ে বলছে যে এত অল্প সময়, দেখেন না আমরা 90টা করে ফেলেছি। তো তাহলে আমরা করছি তো সংস্কার, কোন অংশগুলা করছেন না? এই অংশগুলা বলেন কেন করছেন না? এই জিনিসগুলো আমাকে ব্যথিত করেছে এবং আমার কাছে মনে হয়েছে বিএনপি ওই নতুন স্বৈরাচার হয়ে উঠতে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো। আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি, যেটা নিয়েও খুব সমালোচনা হয়, যে ভারত আমাদের শিখাইতে চায় যে এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি, দুইটা আসলে একই, মানে ঘুরে ফিরে ফলাফলটা সেই একই দিকে যাচ্ছে। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল না। এই কারণে আমি হানিমুন পিরিয়ডটা আসলে দিতে পারিনি। আগেই আমার কাছে বলতে বাধ্য হয়েছি আমি যে বিএনপি সরকার আসলে ওই ভারতের দেখানো পথ, আওয়ামী লীগ যেভাবে ভারতের হয়ে কাজ করতো, সেই একই পথে হাঁটা শুরু করলো। আপনি যে জোটের সঙ্গে রাজনীতি করলেন বা আপনারা নির্বাচন করলেন, সেই জোটের তো একটা বড় অংশ এখন বিরোধী দল হিসেবে সংসদে আছে। বিরোধী দল কি ভূমিকা পালন করছে বলে আপনি মনে করছেন? বা আপনারা যখন আলোচনায় বসেন তখন সরকার দলকে তো অনেকটা পথ দেখিয়ে দেওয়াটাও বিরোধী দলের দায়িত্ব, সেই দায়িত্ব কি আপনার জোট পালন করছে? না, দেখুন, এখানে আসলে যেই মানুষটা ঘুমিয়ে আছে তাকে আপনি ডেকে ঘুম থেকে উঠাতে পারবেন, যে ঘুমের অ্যাক্টিং করে পড়ে আছে তাকে আপনি উঠাতে পারবেন না, এটা সম্ভব না। এখন বিরোধী দল শুরু থেকে এই যে সংবিধান সংস্কার নিয়ে মানে মাইক্রোফোনের ফ্লোর পাওয়ার জন্য যতখানি যুদ্ধ করতে হয় তাদেরকে, এবং আপনি দেখবেন সংসদে সময় যেভাবে বরাদ্দ হয়, স্পিকার সাহেব, মাননীয় স্পিকারের ডান পাশে 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, এদিকে হাসনাত আবদুল্লাহ 2 মিনিটের জন্য কান্নাকাটি করে। তো
এই অল্প সময়ে বিরোধী দলকে আসলে প্রত্যেকটা বিষয় তুলে ধরে আনতে হয়। আজকে সকালবেলাও আমাদের 11 দলের শীর্ষ নেতাদের একটা বৈঠক ছিল, ওইটার মধ্যেও জরুরি আলাপ শেষে আমরা যখন আড্ডার ছলে ছিলাম তখনও ওখানে অনেকে বলছিল যে সংসদে এত স্বল্প সময় এতগুলা টপিক আমাদের আনতে হয়, শুধুমাত্র সংবিধান সংস্কার না তো এই যে জ্বালানি তেলের সংকট, এই যে হামের প্রাদুর্ভাব, এবার আইসিইউতে সিট পাওয়া যাচ্ছে না, সারের দাম বৃদ্ধি হয়ে গেছে, মায়ানমারে সার পাচার হচ্ছে, এইদিকে কৃষি কার্ডের নাটক চলছে, নানাবিধ জটিলতা চারপাশে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কষ্টে আছে, এতগুলা পয়েন্ট আমাদেরকে 2 মিনিটে শেষ করতে হয়। এক সংবিধান নিয়ে বলতে যেই তো আমাদের 5-10 মিনিটের মতো সময় লেগে যায়, আমি বাকি পয়েন্ট আনবো কখন? তারপরেও আমরা চেষ্টা করছি যথাসম্ভব আনার, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ইরানে হামলা, আন্তর্জাতিক পরিমণ্ডলের অর্থনীতি, আমাদের অর্থনীতি, কৃষক কার্ড, বিভিন্ন কার্ড সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে, এইগুলোকে আপনারা নাটক কেন বলছেন? এগুলো তো মানে সত্যিকার অর্থে যদি বাস্তবায়ন হয় তাহলে তো মানুষ উপকৃত হবে, তাই নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। আমি আগের পয়েন্টটা একটু শেষ করে নিই। তো সংসদে যেই সময়টা আসলে বরাদ্দ থাকে, বিরোধী দলের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না সবগুলো বিষয় তুলে আনা। এই কারণে আমাদের আসলে বিভিন্ন সভা সেমিনারও করতে হচ্ছে যে বিষয়গুলোকে তুলে আনার জন্য। তো আপনার আগের প্রশ্নের উত্তর এক লাইনে যদি বলি, বিরোধী দল, সংসদীয় টিম এবং আমরা যারা সংসদের বাইরে আছি, আমরা একত্রিত হয়ে কাজ করছি প্রত্যেকটা বিষয়ে জনগণের সামনে তুলে আনার, একই সাথে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। আর আপনি পরে যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে যে কার্ডের যেই ব্যাপারটা, আসলে দেখুন আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই যে নির্বাচনের পূর্বে জনাব তারেক রহমান অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। আমার কাছে পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে ওই যে হানিমুন পিরিয়ড, এইটার মধ্যে প্রত্যেকটা প্রজেক্ট সব কিছু একটু একটু করে উনি একটা পাইলটের মতো একটু একটু করে শুরু করে ছেড়ে দিতে চাচ্ছেন। কারণ দেখুন আপনি যখন ফ্যামিলি কার্ড প্রথম দফা বিতরণ করলেন, দ্বিতীয় দফাটা আর হচ্ছে না কেন? দ্বিতীয় দফার কোনো খবর আমরা পাচ্ছি না। কৃষি কার্ড একটা গতকালকে শুরু হলো, যেখানে কৃষকরা প্রতি মাসে 210 থেকে 220 টাকা পাবে। আমি আসলে জানি না 210-20 টাকা দিয়ে কৃষকের কি হবে। সারের যেই দাম বেড়েছে গত কয়েকদিনে, প্রতি বস্তাতেই তাদের 250 থেকে 400 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। এখন এই কৃষি কার্ডের কার্যক্রমটা কি আমার কাছে কনফিউজ লাগে, এবং এই কৃষি কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য যে সিস্টেমটা করা হয়েছে, আপনি প্রান্তিক অঞ্চলের একটা কৃষককে যে বলেন যে আরেকজনের সাহায্য নিয়ে করতে, তাও তিনি পারছেন না। সো এই সব কিছু মিলিয়ে আমি যেটা বলছিলাম যে আবার দেখবেন আপনি ওই যে 25 কোটি গাছ লাগিয়ে ফেলবো, কোথায় লাগাবেন? জায়গাটা কোথায়? লজিক্যাল স্টেটমেন্টই না, সেই গাছ লাগানো তো শুরু হচ্ছে না। খাল খনন করবেন, এই সময়ের মধ্যে এতখানি, কোথায় সেটা? উদ্বোধন হয়েছে, তারপরের আপডেটটা কি? একজন জার্নালিস্ট হিসেবে আপনার কাছে আমি জানতে চাই। একটা উদ্বোধন করা হয়েছে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে, ঢাক ঢোল পিটিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে জনাব তারেক রহমান খাল খনন উদ্বোধন করেছে, তারপর 1 ইঞ্চি এগিয়েছে উদ্বোধনের পর খবর নিয়ে দেখেন। আমি আপনার মাধ্যমে, আমার এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, বাট এখনো কার্যক্রম শুরু হয়নি। এক্স্যাক্টলি, তো সবকিছু লোক দেখানো হচ্ছে। যেহেতু আমি বলেছি এগুলো করব, সব একটু একটু করে শুরু করব, জনগণকে দেখাবো করছি, আসলে এরপর আর কোনো কিছু নাই।